মানে আমাদের কোনো আইডিয়াই ছিল না ছত্তিশগড়ে এরকম একটা হিল স্টেশন আছে, যেটা কোনো অংশে কোনো হিল স্টেশনের সাথে। প্রকৃতি তার আপন খেয়ালে সৃষ্টি করে এক একটি জায়গার বৈচিত্র্য। আর ট্রাভেলার হিসেবে আমাদের কাজ হলো প্রকৃতির সৃষ্ট সেই সমস্ত বৈচিত্র্যের জায়গাগুলি স্বাদ আস্বাদন করা। তো প্রশান্তির জায়গাটা এরকমই একটি জায়গা হলো ছত্তিশগড় রাজ্যের অম্বিকাপুরে অবস্থিত মেনপাট হিলস, যার ল্যান্ডস্কেপের বৈচিত্র্য আজও মোহিত করে রেখেছে আমাদের এইখানে ঘুরে আসার 1 বছর পরেও। এ এক এমন জায়গা যেখানে গিয়ে পৌঁছানোর পথেই আপনি দেখে ফেলতে পারবেন পথের এক অপরূপ সৌন্দর্য, থাকতে পারবেন এক সুন্দর ছবির মতন জায়গায়, আর দেখে ফেলতে পারবেন ঝর্ণা, জলপ্রপাত, জঙ্গল, আর তার সাথে পাহাড়। ছত্তিশগড়ে না এলে জানতেই পারতাম না এখানেও এত সুন্দর একটা প্লেস আছে। আর এখানের বর্ষাকালের কুয়াশামাখা নিস্তব্ধতায় মন কেমন করতে আপনার বাধ্য। কুয়াশায় পুরো ঢেকে গেছে আর বেশ ঠান্ডা আমাদের খুব। আর আমাদের অনেক দর্শক বন্ধুর অনুরোধে তাই আরও একবার এই জায়গার ভিডিও রইল আপনাদের জন্য আরও সবিস্তারে। মেনপাটের আগের ভিডিওটি দেখতে চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তিব্বতী উদ্বাস্তু কলোনি অধিষ্ঠিত এই জায়গাটিতে রসনা তৃপ্তিতে রয়েছে অথেন্টিক তিব্বতী খানা খাজানার ভাণ্ডার, আর রয়েছে দলাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত এমন কয়েকটি মনেস্ট্রি যেখানে গেলে পাওয়া যায় দারুণ মানসিক প্রশান্তি। এখানে জল চলবে মাধ্যাকর্ষণের বিপরীতে, আর চারিদিকের ল্যান্ডস্কেপে দেখে জুড়িয়ে যাবে চোখ। তাহলে চলুন ঘুরে আসি আরও একবার মিনি তিব্বতের দেশে, মাত্র 2 দিন ছুটি নিয়েই। চলুন সবার প্রথমে আপনাদের বলে দিই কিভাবে যাবেন এই মেনপাট জায়গাটিতে। আর যে প্ল্যানটি আমি বলবো তার জন্য আপনাদের হাতে মাত্র 2 দিন ছুটি থাকলেই হয়ে যাবে। অনেকেই এই ট্যুরটি 3 দিনে করেন, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে ঘুরলে মাত্র 2 দিনেই করে ফেলতে পারবেন ট্যুরটি। আর ট্যুর প্ল্যানটি আমি বলছি 2 জনের জন্য। আপনারা সংখ্যায় বেশি হলে সেইভাবে পার হেড কস্ট হিসেব করে নেবেন, যা বলা থাকবে এই ভিডিও শেষে। মেনপাট যাওয়ার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে হাওড়া স্টেশন থেকে উড়িষ্যার ঝাড়সুগুদা স্টেশনে, এবং সেখান থেকে পার্সোনালি গাড়ি ভাড়া করে যেতে হবে মেনপাট, যা প্রায় ঝাড়সুগুদা থেকে 207 কিলোমিটার দূরে অবস্থিত, এবং যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতন। হাওড়া থেকে ঝাড়সুগুদা যাওয়ার সবথেকে ভালো ট্রেন হলো সম্বলেশ্বরী এক্সপ্রেস, যা রাত্রি 10টা 20 মিনিটে ছেড়ে সকালবেলা 7টা 50 মিনিটে আপনাকে ঝাড়সুগুদা নামিয়ে দেবে। এছাড়াও আপনারা ধরতে পারেন 12130 হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, যা রাত্রি 9টা 40 মিনিটে ছেড়ে সকাল 5টা 50 মিনিটে আপনাকে ঝাড়সুগুদায় নামিয়ে দেবে। এক্ষেত্রে থার্ড এসিতে লাগবে 845 টাকা, আর স্লিপারে গেলে লাগবে 315 টাকা। আমরা গিয়েছিলাম আজাদ হিন্দ এক্সপ্রেসে, এবং ঠিক 9টা বেজে 40 মিনিটে আমাদের ট্রেন রওনা হলো ঝাড়সুগুদার উদ্দেশ্যে। প্রতিটি ভোরের আলো নিয়ে আসে নতুন যাত্রার প্রতিশ্রুতি, আর নতুন যাত্রা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, কারণ আমাদের ট্রেন প্রায় ঝাড়সুগুদার কাছাকাছি। আমাদের ট্রেন পৌঁছে গেল নির্ধারিত সময়ে ঝাড়সুগুদা স্টেশনে। ঝাড়সুগুদা থেকে মেনপাট যাওয়ার জন্য গাড়ি আমরা আগে থেকেই বলে রেখেছিলাম, এবং গাড়ির ড্রাইভারও গাড়ি নিয়ে তার নির্ধারিত সময় মতন হাজির ছিল। স্ক্রিনে দেওয়া থাকলো ঝাড়সুগুদা থেকে মেনপাট যাওয়ার জন্য গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করে বলতে পারেন। তবে আপনারা চাইলে ঝাড়সুগুদা স্টেশনের বাইরে এসেও কিছুটা দরদাম করে গাড়ি ঠিক করে নিতে পারেন। আমাদের গাড়ির জন্য ভাড়া ঠিক করা ছিল 1100 টাকা প্রতিদিন হিসাবে ড্রাই গাড়ির জন্য, আর পেট্রোলের জন্য 10 টাকা প্রতি কিলোমিটার হিসাবে। এছাড়াও ড্রাইভারে থাকা খাওয়ার জন্য 300 টাকা প্রতিদিন হিসাবে। তবে গাড়ির যে রেটটি আমি বললাম সেটি গত বছর অর্থাৎ 2023 সালের আগস্ট মাসের, হয়তো এখন কিছুটা বাড়তেও পারে বা একই থাকতে পারে।
এরপর 20 থেকে 30 কিলোমিটার গাড়ি চলার পর আমরা দাঁড়ালাম সাবডেগা বলে একটি জাংশন পয়েন্টে। এখানে আমরা করে নেবো আমাদের ব্রেকফাস্ট, কারণ এরপর সুদীর্ঘ পথে থাকবে শুধুই রাস্তা, প্রকৃতিও আমরা। খাওয়ার জায়গা বিশেষ কিছু পাওয়া যাবে না। ব্রেকফাস্টে আমরা নিলাম ইডলি, এবং বেশ সস্তা, মাত্র 20 টাকায় 4টে ইডলি। ব্রেকফাস্ট করে এবার আমরা রওনা দিলাম। 10-15 মিনিট চলার পরেই গাড়ি ক্রমশ শহুরে পথ ছাড়িয়ে মিশে যেতে লাগলো দিগন্ত বিস্তৃত পথ ধরে। ড্রাইভার দাদাও বেজায় খুশি গাড়ি চালিয়ে। হ্যালো, 77তম স্বাধীনতা দিবসের একটা ছোট্ট ছুটি কাটাতে আমি আর দেবাশিস আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন, কিছুটা আনটাচড, কিছুটা অফবিট। আমাদের দেশেরই মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি মানপথ হিলস, যেটা ছত্তিশগড়ে। তো দেখা যাক কেমন লাগে আজকের দিন। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর রাস্তা আমাদের জানান দিচ্ছিল আমরা ক্রমশ এক রাজ্য থেকে অন্য রাজ্যের দিকে ঢুকছি। আমাদের দেশের তো এটাই বৈশিষ্ট্য, এক রাজ্য থেকে আরেক রাজ্যের ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যায়, যেটা দেখলেই বোঝা যায়। আমরা এসে গেলাম উড়িষ্যা এবং ছত্তিশগড়ের বর্ডার চেকপোস্টের কাছে। এটি ক্রস করলেই আমরা ঢুকে যাব ছত্তিশগড়। আমরা এখন ঢুকে পড়েছি ছত্তিশগড় রাজ্যে, আর চারপাশের ঘন সবুজ গাছপালা যেন সবুজতর হয়ে উঠেছে আরও। এখান থেকে কিছু দূর এগোলেই বাঁদিকে শালপিয়ালের জঙ্গলের মধ্যে দিয়ে পড়বে কোতপিরা ধাম। এই জায়গাটি অনেকেই জানেন না, তাই অনুরোধ করব এখানে যাওয়ার পথে অবশ্যই এই জায়গাটিতে দাঁড়ান। আইভি রিভারটা জাস্ট ক্রস করে আমরা কোতবিরা ধাম বলে একটা শিবজির একটা মন্দির আছে, মহাকালের মন্দির আছে। এটা খুব সুন্দর শালসেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে বাবার ধাম। তো আমরা যাচ্ছি এবং নিচ দিয়ে নদী বয়ে গেছে। তো এই হচ্ছে ছোট্ট ছোট্ট রাস্তাঘাটে প্রচুর দোকান রয়েছে। এই হলো কোতবিরা ধাম, দেবাদিদেব মহাদেবের এক ছোট্ট মন্দির। স্থানীয় অধিবাসীরা এবং দূর দূরান্ত থেকেও এখানে মহাদেবের পুজো দিতে প্রতি সোমবার ভিড় করেন। আর ঠিক পাশ দিয়েই বয়ে গেছে আইভি রিভার বা ইন্দ্রাবতী রিভার, বর্ষাকালের বৃষ্টির পর যার জলোচ্ছ্বাস ভয়ঙ্কর সুন্দর হয়ে গেছে। আমাদের দেশে প্রতিটা স্টেটে এত সুন্দর প্রকৃতি সাজানো, ছত্তিশগড়ে না এলে জানতেই পারতাম না এখানেও এত সুন্দর একটা প্লেস আছে। দিনটি ছিল 14ই আগস্ট 2023, শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই কারণে দলে দলে ছত্তিশগড়ি মহিলারা ভগবান দেবাদিদেবের মাথায় জল ঢালতে বেরিয়েছেন। এবার আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্য মেন পার্টের দিকে, এবং রাস্তাঘাট এখানে ক্রমশ আমূল বদলে যেতে লাগলো। মনে হলো এই পথ যদি না শেষ হয় তবে দারুণ হতো। এক দীর্ঘ লম্বা স্ট্রেচ ধরে আমরা চলতে লাগলাম আর অনুভব করলাম পথের শোভা। যদিও এসি গাড়ি, কিন্তু এই প্রাকৃতিক শোভায় কে আর এসির মধ্যে থাকতে চায় বলুন? চলতে চলতে পথের ধারে দাঁড়ালাম এই শশা ক্ষেতের সামনে। কয়েক মাইল জুড়ে শশা ক্ষেত। একজন কৃষক ক্ষেত থেকে শশা তুলে সরাসরি বিক্রি করছেন রাস্তার ধারে, মাত্র 5 টাকা করে কিলো। তাই নিজের জন্য নিয়ে নিলাম 5 কিলো। আমরা আবার চলতে লাগলাম। এবার আকাশ সামান্য মেঘলা, আর ওয়েদারও কিছুটা চেঞ্জ হয়েছে মনে হলো। এবারে পথ আরও দিগন্ত বিস্তৃত, আরও খোলামেলা। পথের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি, আর দু চোখ ভরে উপভোগ করতে লাগলাম দুপাশের রাস্তা আর বাতাসের বিশুদ্ধ অক্সিজেন। যতই এগোচ্ছি পথের সৌন্দর্য যেন আরও বাড়ছে। সত্যি মেন পার্ট যেতে গেলে যে এত সুন্দর রাস্তার ওপর দিয়ে যেতে হবে সে সম্বন্ধে কোনো আইডিয়াই আমার ছিল না।
দূরে ওই যে দেখা যাচ্ছে মেন পার্ট পাহাড়, ওইখানেই আমরা যাচ্ছি। কিছুক্ষণ পরেই রাস্তায় আপনাকে স্বাগত জানাতে চলে আসবে এরা। আগে শশা ক্ষেত থেকে 5 কেজি শশা কিনেছিলাম, তাই অনেকটাই দিয়ে দিলাম তাদের রিটার্ন গিফট হিসাবে। মোটামুটি মানপাতের কাছাকাছি আমরা চলে এসেছি এখন। আর এখানে এসে পাহাড়ের একটা বাঁকে দাঁড়িয়েছি আমরা এখন। পাহাড়ের বাঁক থেকে একটা ভিউ আছে, এটা খুব সুন্দর। আর সত্যি কথা বলতে মানে এরকম একটা ছোট্ট হিল, আর পরিবেশটা অসাধারণ, বেশ ঠান্ডা হয়ে গেছে। চতুর্দিকে একটা নিস্তব্ধ একটা পরিবেশ, পাল্লা থেকে বিভিন্ন ঝিঝি পোকার ডাক আসছে, একদম শান্ত, মানে সত্যি অসাধারণ। মানে এই পরিবেশটা ছেড়ে এখান থেকে মনে হচ্ছে না আর হোটেলে যাই, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি বেশ কিছুক্ষণ। তো এই জায়গাটা সত্যিই মানে আমার আইডিয়া ছিল না যে এত সুন্দর। রাস্তার পাশের এই সুন্দর জায়গাটায় কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার আমরা রওনা দিলাম মেন পার্টের দিকে। জিপিএস নেভিগেশন করতে দেখাচ্ছে পৌঁছতে সময় লাগবে এখনো 1.5 ঘন্টার মতো। আর এরপর একটা সময় রাস্তার উপরের হোর্ডিং জানিয়ে দিল এবার আমরা চলে এসেছি সরগুজা ডিস্ট্রিক্টে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে মেন পার্ট অবস্থিত। বোর্ডের উপরে লেখা মেন পার্ট এই দিকেই। মেন পার্ট ঢোকার ঠিক আগেই পড়বে এই জায়গাটি, যার নাম টাইগার পয়েন্ট। চারপাশে জঙ্গল আর মাঝখানে জলপ্রপাত। পাহাড়ের অনেক উঁচু অংশ থেকে জলরাশি ঝাঁপিয়ে পড়ছে নিচের দিকে। নাম টাইগার পয়েন্ট হলেও এখানে কিন্তু বাঘ নেই কোনো। আসলে অনেক আগে নাকি বাঘের দেখা মিলত, তাই এই জায়গার এইরকম নাম হয়েছে। বর্ষাকালে এই জলপ্রপাতের জল অনেকটাই বেড়ে থাকে এবং উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে। তবে তার জন্য আপনাকে অনেকটা সিঁড়ি নিচে নামতে হবে। মেন পার্ট ঢোকার ঠিক আগেই এই টাইগার পয়েন্টে এসে সিঁড়ি দিয়ে অবশ্যই নামুন নিচে, একটি দারুণ জলপ্রপাত দেখার জন্য। বেশ ভালো লাগবে আপনাদের আশা করি। আর টাইগার পয়েন্টের ঠিক বাইরেই পাবেন এই এটিভি বাইকগুলি, যাতে চড়ার আনন্দ নিতে পারেন আপনারাও। মাত্র 100 টাকার বিনিময়ে 20 মিনিট জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে আসতে পারেন। এর এক আলাদাই অনুভূতি হবে। দিগন্ত বিস্তৃত পথ ছাড়িয়ে আমরা এখন আবার লোকালয়ে এসে গেছি মেন পার্টের একদম কাছে। আমরা এসে পৌঁছালাম মেন পার্টে যেখানে থাকবো একদম ঠিক তার সামনে। আর এসেই আমাদের চোখে পড়ল বেশ কিছু তিব্বতী মানুষ। আর এই হলো দলমা টিবেট রিসর্ট, আমাদের মেন পার্টের আস্তানা। ছোট্ট এক সাজানো গোছানো রিসর্ট। ঢুকেই দেখলাম সুন্দর গার্ডেনিং করা রয়েছে সামনেটায়। ইনি হলেন এই রিসর্টের ওনার থাপকেজি। এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিলাম স্ক্রিনে। এবার চলুন একটু রুমগুলো সম্বন্ধে বলে দেওয়া যাক। রুমগুলি ছিল বেশ সাজানো গোছানো, ছোট কিন্তু বেশ টিপটপ। প্রতিটি রুমেই এসি আছে এবং ডবল বেডেড। এছাড়াও প্রতিটি রুমেই রয়েছে একটি করে ওয়াশ বেসিন, মিরর এবং বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে গিজার ফেসিলিটিও রয়েছে। যদিও এখানে প্রত্যেকটা রুমই এসি, কিন্তু এখানে বর্ষাকালেও এসি চালানোর কোনো দরকারই হবে না। আর এই রুমগুলোর জন্য আমাদের থেকে ধার্য করা হয়েছিল 1500 টাকা করে প্রতি রাতের জন্য। খাওয়ার খরচ আলাদা। তবে আপনারা এখানে আসতে চাইলে ট্যারিফটা জিজ্ঞাসা করে তবেই আসবেন, কারণ এটা আমি বলছি গত বছর আগস্ট মাসের সময়ের কথা। আপনারা যদি সংখ্যায় বেশি হন বা বড় গ্রুপে আসতে চান, তার জন্য এনাদের এখানে একটি 10 শয্যা বিশিষ্ট ডরমেটরিও রয়েছে। চাইলে সবাই একসাথেও এইখানে থাকতে পারেন। আর এই রুমটি থেকে খুব সুন্দর সানরাইজ এবং সানসেটের ভিউ পাওয়া যায়। মেন পার্টে রিসর্টে আসার আগে সাইট সিন করে আস্তে আস্তে আমাদের প্রায় 3টে বেজে গিয়েছিল।
তাই আমরা লাঞ্চে ভাত না খেয়ে ট্রাই করেছিলাম এই ডিশগুলি। আমরা নিয়েছিলাম চিকেন থুকপা, ম্যাগি এবং চিকেন শেভালে। খাবারের স্বাদ ও গুণগত মানও বেশ ভালো ছিল এবং দামও রিজনেবলই ছিল। হোটেলে চেক ইন করার পরে আমরা এখন একটু ইভিনিংয়ে স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়েছি একটু ওয়াকিংয়ে। বাইরেটা বেশ সুন্দর আর খুব ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়াটা রয়েছে, সেই জন্য একটু চাদর গায়ে দিয়ে বেরোতে হয়েছে। বর্ষাকালেও বেশ শীতকালের অনুভূতি একটা হচ্ছে। আর রিসর্টটা তো খুবই সুন্দর লাগছে, সানসেটও দেখলাম আমরা এখান থেকে, খুব ভালো লাগলো। মেনপাটের এই অংশটি হলো আসলে একটি তিব্বতী কলোনি, যেটি আমাদের ভারত সরকারের সাহায্যে গড়ে উঠেছিল 1962 সালে। 1400 তিব্বতী উদ্বাস্তু, যাদের চায়না বিতাড়িত করে দিয়েছিল 1959 সালে, তাদেরই পুনর্বাসন দেওয়া হয়েছিল এই জায়গায়। সময়ের সাথে সাথে এই কলোনিতে সুযোগ সুবিধা ও জনসংখ্যা বাড়তে বাড়তে একসময় এনারা ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যান। এরপর আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল আর আলোর বুক চিরে রাত নেমে এলো মেনপাটের বুকে। গুড মর্নিং, একটা নতুন সকাল আর আমরা উঠে পড়েছি। এখানে সামনেই একটা মনেস্ট্রি আছে, সেটা দেখার জন্য। আমি জাস্ট ভিডিওটা অন করলাম পিছনে এটা দেখানোর জন্য। কুয়াশায় পুরো ঢেকে গেছে আর বেশ ঠান্ডা। আমাদের খুব ভুল হয়েছে, আমরা কোনো উইন্টার ক্লোথস ক্যারি করিনি, আমাদের কোনো আইডিয়া ছিল না এখানের এই জায়গাটার ব্যাপারে। সকালের মুহূর্তটা ক্যামেরা বন্দি করছি, আরও একবার পুরো দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভীষণ সুন্দর জায়গাটা, পুরো কুয়াশায় চারিদিক ঢাকা। খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে, বর্ষাকালে শীতকালের একটা অনুভূতি। রিসর্টের পাশেই ঠিক ঢিলচোরা দূরত্বে রয়েছে পুরানো বৌদ্ধ মনেস্ট্রি। সকালে উঠেই সবার প্রথমে মর্নিং ওয়াক করে চলে গেলাম সেখানে। নিশ্চুপ পরিবেশ ও সাথে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে খুব মায়াবী একটি পরিবেশ। জানি না কেন এই মিনি বিড়ালটি একদম পিছু ছাড়ছিল না আমার। সময় বাড়ার সাথে সাথে কলোনির মানুষজনের আনাগোনাও শুরু হয়ে গেল। আর পাশেই রয়েছে মেনপাট তিব্বতী কলোনির মুখ্য স্কুলটিও। পুরনো বৌদ্ধ মন্দির দেখে ফিরে এলাম রিসর্টে। দিনটি ছিল 15ই আগস্ট 2023, তাই রিসর্টেও তোলা হয়েছে জাতীয় পতাকা। এনারা তিব্বতী হয়েও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা দেখে বোঝাই গেল এনারাও এখন মনে প্রাণে ভারতীয়ই হয়ে গেছেন। মেনপাটে আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন। আজকে রাত 9টায় রয়েছে আমাদের ট্রেন ঝাড়সুগুদা থেকে হাওড়া ফেরার, সুতরাং হাতে অন্তত চাই 6 ঘন্টা। তাই ঝটপট দেরি না করে হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেলাম সাইট সিনের জন্য। প্রথমেই এলাম এই জায়গাটিতে, যার নাম উল্টা পানি। এখানে জল উপর থেকে নিচের দিকে না গড়িয়ে নিচ থেকে উপরের দিকে উঠে আসে, অর্থাৎ রিভার্স গ্র্যাভিটি। আমরাও বেশ প্রথমে দেখে অবাক হলাম। জলের গতিপথ পাহাড়ের নিচে থেকে উপরের দিকে চলেছে। এই পদ্ধতি কাজে লাগিয়ে এখানে মানুষ চাষবাসও করেন। ব্যাপারটি ভালোভাবে বোঝার জন্য এই সরু জলধারাটির মধ্যে একটি কাগজের নৌকা ফেলতেই জলের অভিমুখ আরও পরিষ্কার হয়ে গেল। সত্যি জল বয়ে যাচ্ছে পাহাড়ের নিচের থেকে উপরের দিকে। ব্যাপারটিকে আরও ভালোভাবে দেখার জন্য আমাদের গাড়িটি এখানে নিউট্রাল করে ছেড়ে দিতেই ধীরে ধীরে উপরের দিকে নিজে থেকেই উঠে গেল। ঠিক যেভাবে গাড়ি ঢালুর দিকে ব্রেক না করলে নিজে থেকেই গড়িয়ে যায় সেইভাবে। বেশ আশ্চর্যই হলাম ব্যাপারটি দেখে এবং ভালোও লাগলো। এই উল্টাপানি জায়গাটিকে নিয়ে আমাদের ভারতবর্ষের জাতীয় নিউজ চ্যানেলে অনেকবার অনেক খবর প্রকাশিত হয়েছে। এবার যে জায়গাটিতে এলাম সেই জায়গাটির নাম হলো জলজলি পয়েন্ট। এখানেও চারিদিকে সবুজ, বড় বড় গাছপালা এবং উদ্যান। টাইগার পয়েন্টের মতন জলজলি পয়েন্টের বাইরেও অনেক এটিভি রাইড করা যায়। সবাই দেখলাম এই বড় মাঠের দিকে যাচ্ছে। এ এক এমন জায়গা যেখানে কাদা মাটিতে লাফালে মনে হয় মাটির নিচে স্পঞ্জ লাগানো, আর মাটিতে স্পঞ্জের অনুভূতি পেয়ে সবাই খুশি।
এবার আমরা যাচ্ছি আবার আমাদের রিসর্টের দিকে। আর রিসর্টে যাওয়ার পথেই দেখে নেব মেন পার্টের মূল এবং মুখ্য মনেস্ট্রিটি, যেটি এখানের অন্যতম আকর্ষণ। চলে এলাম মেন পার্টের মূল মনেস্ট্রিতে। এখানেও সেই মায়াবী নিস্তব্ধতা, আর নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে ভেসে আসা মনেস্ট্রির প্রেয়ার আর ঘন্টার আওয়াজ সত্যি এক স্বর্গীয় অনুভূতি। মনেস্ট্রিতে আসার সাথে সাথেই এখানের এই প্রেয়ারের জন্য ওরা যে ঘন্টাটা বাজায় সেটা শুনে মনটা এত ভরে গেল, এত প্রশান্তির জায়গাটা ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে মনেস্ট্রির ভিউ, আর ওখানে প্রেয়ার চলছে ওদের, সেই জন্য আমরা এখন ঢুকবো না, আমরা বাইরে থেকেই দর্শন করব। ভীষণ সুন্দর মনেস্ট্রিটা। যেমনটা বলছিলাম ওদের এখানে প্রেয়ার চলছে, তো প্রেয়ারটা আমরা শুনতে পাচ্ছি। জাস্ট ওইটা একটুখানি রেকর্ডিং করব আমার ভিউয়ার্সদেরকে শোনানোর জন্য। খুব অসাধারণ লাগছে এদের প্রেয়ার্সটা, জানি না কেন আমার খুব ভালো লাগে শুনতে, খুব 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 ভালো লাগে। মেন পার্টের এই মনেস্ট্রিতে সবাইকে অনুরোধ করব অবশ্যই আসার জন্য। এক অদ্ভুত মানসিক প্রশান্তি অনুভব করতে পারবেন এখানে এলে। এখনও পর্যন্ত অনেক মনেস্ট্রিতে আমি ঘুরেছি, কিন্তু মেন পার্টের এই মনেস্ট্রিতে সত্যি এক আলাদা অনুভূতি পেয়েছি। এবার বিদায় জানানোর সময় এসে গেছে মেন পার্টকে, কারণ এবার ফিরে রিসর্ট থেকে চেক আউট করতে হবে। ভেবে মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল। মনে হলো কী বা হতো যদি আরও একটা দিন বাড়িয়ে দিতাম, কিন্তু সঙ্গে সঙ্গে মনে এলো সেই কথাটি, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড। তাই ফিরে এলাম আমরা আবার রিসর্টে ফিরে এসে চেক আউট করে উঠে পড়লাম গাড়িতে। আর এখান থেকে ঝাড়সুগুদা ফেরার পথে দেখে নেব সুধার বাগিচা ওয়াটারফলস। এতে করে একদিনের হোটেল খরচ এবং গাড়ি ভাড়া পুরোটাই বাঁচানো যাবে, যার অঙ্ক প্রায় 5,000 টাকার মতন। এবার আপনারাই বলুন আমি যে প্ল্যানটি করলাম সেটি ঠিক না ভুল। চলে এলাম সুধার বাগিচা। এটি মেন পার্ট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটির আরেক নাম হলো রাজপুরি ওয়াটারফলস। চারিদিকে ঘনসবুজ গাছপালা আর জলপ্রপাত, সব মিলিয়ে সুন্দর এক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আর এর চারপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক প্রজাপতি। বাড়ি ফেরার আগে এখানে 1 ঘন্টা কাটিয়ে গেলে মন্দ লাগবে না। এবারে চলুন আপনাদের বলে দিই মোট কত খরচ পড়তে পারে দুদিনের এই ট্যুরের জন্য মাথাপিছু। আসা যাওয়ার ট্রেন ভাড়া 3 AC-তে দুজনের জন্য প্রায় 3,500 টাকা। হোটেল ভাড়া লাগতে পারে 1,500 টাকা। দুদিনের খাওয়া খরচ দুজনের জন্য লাগবে প্রায় 3,000 টাকা। এবং যেভাবে আমরা ঘুরলাম সেইভাবে যদি আপনারাও ঘোরেন তাহলে আপনাদের গাড়ি ভাড়া লাগতে পারে প্রায় 8,500 টাকা। এছাড়াও আনুষঙ্গিক খরচ ধরলাম আরও 500 টাকা, অর্থাৎ মোট খরচ 17,000 টাকা। যদি আপনি একে 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনার পার হেড কস্ট আসবে 8,500 টাকার মতন, অর্থাৎ মেন পার্ট ঘুরতে প্রতিজনের প্রায় খরচ 8,500 টাকার মতো। হ্যালো, আমি হলাম দেবাশিস আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানেই যাই সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।